সচিবালয়ে ভয়াবহ আগুন, 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। নেভাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের কর্মী নিহত। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি আসিফ মাহমুদের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের আগুন 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল 8:05 ফায়ার সার্ভিসের 19টি ইউনিট সচিবালয়ের এই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজে সচিবালয়ের সামনে রাস্তা পারাপারের সময় সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হাই পাওয়ার তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর নাশকতা কিনা জানা যাবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বুধবার মধ্যরাতে শুনশান নীরবতার মধ্যেই প্রশাসনের ফুসফুস সচিবালয়ে আগুন। শীতের রাতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা 7 নম্বর ভবনে। 7 নম্বর ভবনের 7, 8 ও 9 তলায় রয়েছে অর্থ মন্ত্রণালয়, সড়ক, যুব ও ক্রীড়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 1:52 মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। বাংলাদেশের যেখানে ফুসফুস পড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে গেলে যে সকল মন্ত্রণালয়ের নথিপত্রগুলো পোড়ানো উচিত, ঠিক সেই সকল জায়গায় আগুন লাগিয়েছে। 7 নম্বর ভবনের লাগা আগুনে কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে ঘটে আরেক হৃদয় বিদারক ঘটনা। আগুন নেভানোর সরঞ্জাম নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। রাস্তা পারাপার করতে ফায়ার সার্ভিসের লোকজন ওই আপনার পাইপলাইন যাওয়া ধরছে, আমি কিছু আসতে দেন, রাস্তার ভিতরে গাড়ি ঘোড়া চলে তো পরে কিন্তু দেখতে দেন, আর কইতে না কইতে গাড়ির উপর দিকে গেছে। আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে। এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। তবে 7 নম্বর ভবনের জটিল ইন্টেরিয়র ডিজাইন ও দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। সকাল 8টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে এলেও সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ততক্ষণে সচিবালয়ের সামনের রাস্তায় এসে জড়ো হন। তাদের অনেকেই জানান আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র সহ অনেক কিছু পুড়ে গেছে। ম্যাক্সিমাম কক্ষই দেখা যাচ্ছে ভাঙ্গা, এখন কালো ধোঁয়া বের হচ্ছে। আমাদের ফ্লোরে উপদেষ্টা স্যারের রুম সহ আমাদের কনফারেন্স রুম সহ সবগুলো পুড়ে গেছে দেখে মনে হচ্ছে এখান থেকে। ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, তদন্ত কমিটির সদস্য 5 থেকে 11 জন হতে পারে। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। সচিবালয়ের মতো একটি কেপিআই ভুক্ত এলাকায় রাতের বেলায় একই সময়ে 3 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ে 12টি ভবনের মধ্যে 1 নম্বর ভবনটি অগ্নি ঝুঁকিতে ছিল। 7 নম্বর ভবনটি কোনোভাবেই অগ্নি ঝুঁকির তালিকায় ছিল না। তাহলে মধ্যরাতে এই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি কোনো সাধারণ অগ্নিকাণ্ডের বিষয় নাকি কোনো ধরনের নাশকতা, সেটি জানা যাবে হাই পাওয়ার তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি সচিবালয়ে, যেখানে এই মুহূর্তে রয়েছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সচিবালয়ের আজকের কার্যক্রম কি শুরু হয়েছে, আর উপদেষ্টা সচিবরা কি এসেছেন কিনা সে ব্যাপারে বিস্তারিত জানাবেন।
বিপাশা, আমি এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে। আপনি ইতিমধ্যেই জানেন যে সচিবালয় কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎবিহীন অবস্থা রয়েছে এবং সচিবালয়ের যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু অনেকেই এখন পর্যন্ত ঢুকতে পারেননি, তবে কিছু অংশ এই গেট দিয়ে ঢুকে গেছেন ইতিমধ্যেই। কিছুক্ষণ আগেও আমরা এই ৫ নম্বর গেটের সামনে দীর্ঘ সারি দেখেছি কর্মকর্তা কর্মচারীদের। যেহেতু প্রত্যেকটি বহুতল ভবনে যার যার কর্মস্থলে এই মুহূর্তে লিফটবিহীন অবস্থায় রয়েছে এবং লিফটবিহীনভাবে সেই সব ভবনগুলোতে নিজ নিজ কর্মস্থলে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, যে কারণে কিন্তু অনেকটাই সচিবালয়ের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ৭ নম্বর ভবনে, যেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে, বিশেষ করে সড়ক ও সেতু মন্ত্রণালয়, একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, সেখানে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো কিন্তু আগুনে বশীভূত হয়ে গেছে। রাত 1:52 লাগা আগুনে বিশেষ করে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট এটি আগুন নির্বাপনের কাজ করেছে। ইতিমধ্যে একজন ফায়ার কর্মী কিন্তু নিহত হয়েছেন। আপনি জানেন যে সচিবালয়ের সামনের সড়ক দিয়ে একটি বিশেষ করে একটি ট্রাক যাচ্ছিল, সেই ট্রাক দ্রুতগতির একটি ট্রাক ফায়ার কর্মীর উপরে চালিয়ে দেওয়ার কারণে কিন্তু আসলে সেখানেই স্পটে মৃত্যুবরণ করেছেন। তো সব মিলিয়ে এই সচিবালয়ের যে কার্যক্রম, সেই কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা এখানে বাইরে অপেক্ষা করছি, হয়তো এখানে বিদ্যুতের লাইন সংযোজন করার পরে সম্ভবত গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে সেখানে বিশেষ করে উপদেষ্টারা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা যেটি শুনতে পেয়েছি যে সচিবালয়ে আজকে কার্যক্রম কিছুটা মানে আগভাগেই শেষ করার কথা রয়েছে, যেহেতু বিদ্যুৎ নেই এবং স্বাভাবিক কার্যক্রম চলবে না, যে কারণে হয়তো খুব আগে ভাগেই এখানকার কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ছুটি নিয়ে বাসায় চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এইরকম আভাস আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে বিপাশা সচিবালয়ের সার্বিক কার্যক্রমের তথ্য। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। অন্যদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল 8টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের বিন্দু পরিমাণ ছাড় নয়। তিনি লিখেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। গণ আন্দোলনের মুখে পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে 300 সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত 16 বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন, এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে সবাই পালিয়ে গেছেন। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। যে ঘটনাটি ছিল 2024 সালের সবচেয়ে আলোচিত ঘটনা। 24 ছাত্র জনতা জুলাই আন্দোলনের আদ্যপান্ত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। 2024 সালে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ। মাত্র 2.5 সপ্তাহে ছাত্র জনতার উদ্বেলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসে বিরল। কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে 24-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। যে আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেন গণতন্ত্রের মানসকন্যার থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা। কদিন আগেও শেখ হাসিনা পালায় না বলে যে আস্ফালন উচ্চারিত হয়েছে গণভবনে, 5 আগস্ট 45 মিনিটের প্রস্তুতিতে সমস্ত অহংকারের কাগুজে বাঘ জনজোয়ার ভাসিয়ে দিয়ে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। গত 15 বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী মত দমনে হত্যা, গুম আর নির্বিচার মামলায় জেলে পুরে রাখার সব ক্ষোভ যেন উথলে ওঠে ছাত্র জনতার আন্দোলনে।
এর আগে 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। প্রতিবাদে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা। 9 জুন দাবি মানতে 30 জুন পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন তারা। 1 জুলাই ছাত্র সমাবেশ থেকে চূড়ান্ত সুরাহার জন্য আবারও 4 জুলাই পর্যন্ত আলটিমেটাম শিক্ষার্থীদের। পাশাপাশি 3 দিনের কর্মসূচিও দেয় তারা। এরপর আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর একগুঁয়েমি, খামখেয়ালিপনা আর শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য করে দেয়া বক্তব্য আগুনে ঘি ঢালে। 14 জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজাকারের বাচ্চা শীর্ষক বক্তব্য আন্দোলনের গতি তীব্র করে তোলে। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 15 জুলাই রাজাকার স্লোগানের জবাব দিতে ছাত্রলীগকে উস্কে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। 16 জুলাই পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক এবং ঢাকায় সবুজ আলী ও শাহজাহান নিহত হন। 17 জুলাই আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 18 জুলাই পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে মুগ্ধ, ফাইয়াজ সহ 48 জন শাহাদাত বরণ করেন। এরপর অগ্নিগর্ভে পরিণত হয় বাংলাদেশ। 19 জুলাই পুলিশ বিজিবির নৃশংস গুলিতে মারা যান আরও 119 জন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বাসায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 4 বছরের শিশু থেকে 6 বছরের রিয়া গোপ। এরপর দেশ জুড়ে জারি করা হয় কারফিউ ভেঙে ছাত্র জনতার মিছিলে 20 জুলাই শহীদ হন আরও 71 জন। দিন যত গড়াতে থাকে মৃত্যুর মিছিল বাড়তেই থাকে, একই সাথে চলে গণগ্রেফতার। 28 জুলাই 10 দিন পর সচল হয় ইন্টারনেট। গণহত্যার বিচার চেয়ে ফেসবুক প্রোফাইল রক্তিম হয়ে ওঠে আন্দোলনকারীদের। 2 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে 9 দফা বাদ দিয়ে শেখ হাসিনার পতনের 1 দফা কর্মসূচি ঘোষণা করে ছাত্র সমন্বয়করা। এরপর পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে। 4 আগস্ট বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এদিনেও 130 জন শাহাদাত বরণ করেন। 6 আগস্টের বদলে ঢাকামুখী লং মার্চ একদিন এগিয়ে আনেন শিক্ষার্থীরা। 5 আগস্টেও সকাল থেকে মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। মানুষের সব ক্ষোভ উগরে পড়ে গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে। 16 বছরের স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, 1টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।